হীরক রাজার দেশেতে একটা ডায়লগ ছিল। রাজার মন্ত্রীরা এসে একটা পাঠশালায় গিয়ে ছাত্রদের বললেন, আজ থেকে পাঠশালা বন্ধ, যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। তবে সত্যজিৎ রায়ের সে হীরক রাজা না থাকলেও হীরক রানীর রাজ্যে আজও পাঠশালা বন্ধ হয়। সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘৃণ্য অপরাধটা মনোজিৎ এবং তার দলবলরা করেছেন, তৃণমূল কংগ্রেসের ছাত্ররা করেছে, তারপরে প্রশাসন ঠিক করলো, গভর্নিং বডি ঠিক করলো যে অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ থাকবে। আর এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কসবা কাণ্ডের পর সাউথ ক্যালকাটা ল কলেজে পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গভর্নিং বডির সিদ্ধান্ত, কলেজের পঠন পাঠন বন্ধ। একটা কলেজে হাজার হাজার স্টুডেন্ট পড়াশুনো করে এবং সবাই কৃতি ছাত্র এবং ছাত্রী। একটি সরকারি কলেজে চান্স পেতে হলে কতটা পড়াশুনো করতে হয় এবং প্রথম সারির একটা সরকারি কলেজ, কতটা মেধা দিয়ে, কতটা পরিশ্রম দিয়ে একটা কলেজে ভর্তি হতে হয়, এবং তারপরে শাসক দলের কিছু গুন্ডারা, কিছু ছ্যাঁচড়ারা এমন কিছু কাজ করে, তারপরে প্রশাসন ওই জিনিসটাকে আটকাতে না পেরে কি করে, পুরো কলেজটাই বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য। তৃণমূলের ছাত্র পরিষদের ওই পুচকে পুচকে নেতারা যেভাবে দিনের পর দিন নেতার হাত ওদের মাথার উপর থাকে এবং যে আশকারা ওরা পায়, তার ফলে এরকম কসবা, এরকম একটা আরজিকর আপনারা এবারে হয়তো হামেশাই দেখতে পাবেন। এবং 2026-এ যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসেন, আমি লিখে দিতে পারি এরকম কলেজে কলেজে এরকম ঘটনা ঘটতে থাকবে। এবং তার ফলে কি হবে, তার ফলে প্রশাসন প্রত্যেকটা কলেজ, যে কলেজে এই ঘটনাগুলো ঘটবে, যে কোনো ইনস্টিটিউশনে এই ঘটনাগুলো ঘটবে, সেগুলো একটা একটা করে বন্ধ করতে থাকবে। অলরেডি আমাদের রাজ্যে 8,000-এর উপর স্কুল বন্ধ। ছাত্রছাত্রীরা, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তারা ড্রপ আউট। 2021 সাল থেকে 2025 সালে আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন ব্রাত্য বসু, তার সময়কালেই বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতে একটি ছাত্রের অপমৃত্যু, আরজি করে একটি ডাক্তারি পড়ুয়ার তার গণধর্ষণ, কসবায় একটি গণধর্ষণ, এবং এরকম ঘটনা হামেশাই। এবং স্কুল ছোটোখাটো যদি ঘটনাগুলো ধরতে যাই, প্রত্যেকটা স্কুলে, যেমন শ্যামবাজারের ডাব স্কুল বলে একটি স্কুল আছে, যেখানে একটি বাচ্চা মেয়েকে তাকে শ্লীলতাহানি করা হয় ওই স্কুলেরই একজন কর্মীর দ্বারা। এরকম ঘটনা ছোটোখাটো যদি ধরা হয়, প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে এ রাজ্যে। এবং তারপরেও আমরা ব্রাত্য বসুর কাছ থেকে, আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কি পদক্ষেপ দেখছি? শিক্ষামন্ত্রী আগামী 2 বছরে মোটামুটি উনি তার 2টো সিনেমার কাজ করে চলেছেন। একটা সৃজিত মুখার্জির সিনেমা আসছে, পরে অরিন্দম শীলের একটি সিনেমা আসবে। উনি দুনিয়ার সব কাজ করছেন, শুধু একটা কাজ করতে ভুলে যাচ্ছেন, কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা যায়। এই ব্রাত্য বসুর সময়কালে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তারা এখনও রাস্তায় বসে আন্দোলন করছে। তারা তাদের যোগ্য চাকরি ফিরে পেতে চাইছে। একটা রাজ্য সরকার কিভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলছে দিনের পর দিন, তা আলাদা করে আপনাদের বোঝাতে হবে না। আপনারা জানেন 2017 সাল থেকে কোনো কলেজে, পশ্চিমবঙ্গের কোনো কলেজে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হচ্ছে না। আপনারা হয়তো এতে কোনো মাথা ঘামান না, মনে হয় কি হয়েছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন না হলে। আপনারা জানলে অবাক হবেন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন না হওয়া সত্ত্বেও প্রত্যেকটা স্টুডেন্টকে কলেজে প্রায় 150 থেকে 200 টাকা করে ইউনিয়ন ফিস দিতে হয়। এবং এই ইউনিয়ন ফিসগুলো বকলমে তৃণমূলের এই ছাত্র নেতারা পেয়ে থাকে। এবং এই টাকায় ফুলে ফেপে উঠছে তৃণমূলের ছোট থেকে বড় নেতারা। তৃণমূলের এরকম আমি অনেক ছাত্র নেতাকে জানি, যাদেরকে কলেজের গণ্ডির বাইরে আর কেউ চেনে না। তাদের বিশাল বড় বড় ফ্ল্যাট আছে, অনেকের তো আবার বাংলোও আছে। এবং এই টাকাগুলোর সোর্স কি, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক একটা কলেজে প্রত্যেকটা স্টুডেন্টকে যদি 200 টাকা করে ইউনিয়ন ফিস দিতে হয়, বছরে ওই অ্যামাউন্টটা কত টাকায় গিয়ে দাঁড়ায়, তা আপনারা একটা মোটামুটি আইডিয়া করতে পারছেন। এবং এর একটা বড় ভাগ কিন্তু উপর মহলে যায় বলেই উপর মহলের হাত এই স্টুডেন্ট নেতাদের মাথায় বছরের পর বছর থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলতে পারি। আমি যে কলেজে পড়াশুনো করেছি, আমি নাম বলছি না, সেখানে আমি আমার ছাত্র অবস্থায় যেসব দাদা, যেসব দিদিদের দেখতাম দাদাগিরি করে বেড়ায়, ওদের কাজ কি না, লাইনকে সোজা করতে হবে, এই জুনিয়রের এই কাজটা করে দিতে হবে, ওই জুনিয়রের একটু হেল্প করে দিতে হবে। কলেজে পড়াকালীন এগুলো মানা যায় যে ওই কাজগুলো ওরা করছে এবং খুব ভালো কাজ করছে। আমি যখন পাস আউট হয়ে যাই, তার 2-3 বছর পরে যখন একবার কলেজে যাই, কিংবা কখনো কোনো কাজে কলেজে যেতে হয়, এখনও ওই দাদা দিদিদের দেখি এখনও ঠিক একই কাজ করে যাচ্ছে, সেই লাইন সোজা করে যাচ্ছে
এই জুনিয়রকে হেল্প করতে হচ্ছে, ওর উপর দাদাগিরি করছে। আমি প্রথম 1-2 বছর ভাবতাম এরা সংসারটা চালায় কি করে, একটা সময়ের পরে তো চাকরি বাকরি করতে হয়, ইনকাম করতে হয়। আমি ভাবতাম এদের ইনকামটা কোত্থেকে আসে, এরা সকাল থেকে রাত বছরের পর বছর কলেজে পড়ে থাকে, এদের তাহলে ইনকামের সোর্সটা কি? এখন আপনারা মোটামুটি কম বেশি ক্লিয়ার এদের ইনকামের সোর্সটা কি। সামান্য 4-5 হাজার টাকা হয়তো এদেরকে হাতে গুঁজে দেওয়া হয়, এরা কলেজের সিনিয়র দাদাদের হয়ে দালালি করে এবং এই ছোট ছোট নেতারা আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছায় এবং এদেরকে যে পুলিশ প্রশাসন অবধি ভয় পায় তার একটা এক্সাম্পল আমি আপনাদের দিই। আমি একবার রাসবিহারি থেকে ফিরছিলাম আমার বাড়ির দিকে। রাসবিহারি অ্যাভিনিউ আপনারা জানেন কলকাতার ব্যস্ততম একটি রাস্তা। রাসবিহারিতে আমি একদিন দেখি 3টে স্টুডেন্ট, তার মধ্যে 2টো ছেলে একটি মেয়ে, একটি বাইকে, মাথায় কোনো হেলমেট নেই, ওরা বেশ সুন্দর এগিয়ে চলে যাচ্ছে। 3জন স্টুডেন্ট হেলমেট ছাড়া একটা বাইকে বসে চলে যাচ্ছে এবং তাদেরকে সেদিন বাধা দেওয়ার কেউ ছিল না। তার কারণ কি জানেন? তাদের হাতে ছিল একটা বিশাল বড় তৃণমূল ছাত্র পরিষদের একটা বড় পতাকা। সেদিন আমি অন্তত বুঝেছিলাম বাইক চালানোর জন্য হেলমেট লাগে না, একটা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে লাগে। এবং ওই পতাকা দেখার পরে কোনো ট্রাফিক পুলিশের বাবার সাধ্য নেই ওই ছাত্রদের ধরে, কারণ একবার যদি ওদেরকে ধরে ওই পুলিশের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তাই কোনো পুলিশও রিস্ক নিতে যায় না। একটা রাজনৈতিক দল ছাত্রছাত্রীদের শৈশবকালে যারা রাজনীতি সবে শিখছে, যে রাজনীতির বীজটা পোতা হচ্ছে তার মধ্যেই বীজ ঢুকিয়ে দিচ্ছে। তাদের শুরুতেই, তাদের রাজনৈতিক যে কেরিয়ার শুরু হয়, তাদেরকে প্রথমেই চুরি করাটাকেই নর্মালাইজ করে দেওয়া হচ্ছে। তাদেরকে শেখানো হচ্ছে কি কোন কোন ধরনে, কোন কোন পদ্ধতিতে তুমি চুরি করতে পারো। যেহেতু সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং ওই 3জন অভিযুক্তের মধ্যে একজন হচ্ছে জেব আহমেদ। এই জেব আহমেদের একটি গল্প আপনাদের বলি। 2024 সালের কলকাতা ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স এক্সাম হয়, প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা এন্ট্রান্স এক্সাম তো হয়, এবং এই লয়ের এন্ট্রান্স এক্সামে জেব আহমেদ 2634 র্যাঙ্ক করে। আমি পিডিএফটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। 2634 নম্বর নামটা দেখবেন ওই জেব আহমেদ। এবং আমি যতটা আমার এক পরিচিতর কাছ থেকে জেনেছি, এবং প্রথম 400-র মধ্যে র্যাঙ্ক যদি আপনি না করেন, আপনি কিন্তু কোনো সরকারি কলেজে অ্যাডমিশন নিতে পারবেন না। কিন্তু তারপরেও 2634 র্যাঙ্ক করার পরেও কোন মন্ত্র বলে এই জেব আহমেদরা সাউথ ক্যালকাটা ল কলেজের মতো প্রথম সারির একটা কলেজে চান্স পেয়ে যায়। 2000 অবধি র্যাঙ্ক করলেও আপনি কোনো বেসরকারি কলেজে চান্স পাবেন কিনাও ঠিক নেই, সেখানে 2500-এর উপরের র্যাঙ্ক করে সরকারি কলেজে জায়গা পেয়ে যাচ্ছে জেব আহমেদরা। দেখুন, এই ধর্ষণ যদি কলেজে কলেজে বন্ধ করতে হয়, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাথায় যে হাতগুলো আছে তাদের হাতগুলোকে আগে কেটে ফেলা উচিত। এবং এই কসবার তদন্ত করতে গিয়ে এই জেব আহমেদ ঠিক কাকে টাকা দিয়ে এই কলেজে ভর্তি হয়েছে, কার কার অবধি টাকা পৌঁছেছে, প্রত্যেকটার তদন্ত না করা হয়, তাহলে কিন্তু ভাববেন ভবিষ্যতে কলেজে কলেজে এরকম জেব আহমেদ তৈরি হবে। আপনারা নিশ্চয়ই এতদিন ভাবতেন দুর্নীতি শুধু ওই চাকরির পরীক্ষায় হয়, এসএসসিতে হয়, টেটে হয়। প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে এরকম 2 নম্বরই করে স্টুডেন্টদেরকে কলেজে ঢোকানো হয়। তাদের কাছ থেকে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 7,000, এমনকি বড় বড় কলেজে 1 লাখ অবধি ডিমান্ড করা হয়। এবং যার কাছ থেকে টাকাটা নেওয়া হয় তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যখন কলেজে ঢুকবে, তুমি আরও 10 জনকে এভাবে আমাদের আন্ডারে নিয়ে আসবে এবং সেখান থেকে তুমি কমিশন পেতে পেতে তোমার বছরের শেষে, 3 বছরের শেষে বা 4 বছরের কোর্সের শেষে যে টাকাটা দিয়ে তুমি অ্যাডমিশন করেছিলে, সাপোজ 1 লাখ কি 10,000 কি 20,000, সেই টাকাটা তুমি তুলে আনতে পারবে। চুরি করার এই সুন্দর এই মডেলটাকে কিভাবে একটা চেনে তৈরি করে ফেলেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তা আপনারা এতক্ষণে নিশ্চয়ই এবার একটা আইডিয়া করতে পারছেন। একটা ছেলে যে কখনো রাজনীতিমুখ হয়নি, যে প্রথমবার কলেজে ঢুকছে, তাকে চুরি করার দিকে ঠেলে দিচ্ছে এই তৃণমূল ছাত্র পরিষদের যারা কলেজে কলেজে বসে দাদাগিরি করে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে এদেরকে আটকানোর কেউ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একটা বড় সংখ্যক কমিশন পায় এই ছাত্র পরিষদের নেতাদের কাছ থেকে। আজকে যদি কোনো নেতা টাকা খেয়ে জেব আহমেদকে ওই কলেজে না ঢুকাতো, তাহলে হয়তো একটা কসবা কাণ্ড এড়ানো যেতে পারত। জেব আহমেদের হয়তো কয়েক বছরের জেল হবে, কিন্তু তার থেকে বড় প্রশ্ন জেব আহমেদের পেছনে এই হাতগুলোকে, সেগুলোকে বের করে আনা। তৃণমূল যে সমাজের স্ট্রাকচারটাকে ভেঙে ফেলেছে, এই শিক্ষার স্ট্রাকচারটা ভেঙে ফেলেছে, তার বলার কোনো অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে ছেলেমেয়েটা ভালো পড়াশুনো করে, যে ছেলেমেয়েটা সত্যিকারের শিক্ষিত, সে কখনো তৃণমূল ছাত্র পরিষদ করবে না, ভবিষ্যতে তৃণমূল দলটা এগাবে না।
তাই শিক্ষা ব্যবস্থাকে পুরো ভেঙে দাও, 2 নম্বরই ভুয়ো টিচারকে দিয়ে স্কুলে স্কুলে পড়াও, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করো, তাদের কাছ থেকে ঘুষ নিয়ে কলেজে কলেজে অ্যাডমিশন নাও এবং তাদেরকে এক একটা বড় বড় চোর তৈরি করো, যাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা অন্তত ওদের টাকায় চলতে পারে, ওই ছাত্র পরিষদের সমাবেশগুলো ওই ছেলেমেয়েরা ভরাতে পারে, ওই 21শে জুলাইয়ের ধর্মতলা এই ছেলেমেয়েগুলো ভরাতে পারে। জেব আহমেদ কিভাবে ওই কলেজে চান্স পেল, কাকে টাকা দিয়ে চান্স পেল, মনোজিৎ 2012 সালে পাস আউট হয়ে যাওয়ার পরে আবার 2017 সালে কিভাবে চান্স পেল, এর প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত। এবং এই ধর্ষণের পেছনে শুধু যে 3টে ছেলের হাত আছে তা আমি বিশ্বাস করি না, এর পেছনে আরও অনেক বড় বড় মাথারা কাজ করছেন। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এর জবাব ব্রাত্য বসুদের দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।